তুক্কা রাগ তুক্কা রাগ ইস্টবেঙ্গল সংক্রান্ত একটা আলোচনা করব। আজকের খেলাটাকে কেন্দ্র করে আলোচনা করব, কিন্তু খেলা বিশেষ খেলা স্পেসিফিক আলোচনা করব না। কেন খেলা নিয়ে আলোচনার জন্য তো বিভিন্ন সংবাদ মাধ্যম আছে, ইউটিউব চ্যানেল আছে, তারাই করবে। আমি কিছু জেনেরিক কিছু আলোচনা করব। তুক্কা রাগ কেন বললাম? ম্যাচ শেষে আমার পরিচিত একটা অল্প বয়সী একটা ইস্টবেঙ্গল ফ্যান, ও আমাকে হোয়াটসঅ্যাপে একটা স্ক্রিনশট পাঠালো। কোনো একটা গ্রুপ টুপে বোধ হয় ইস্টবেঙ্গলের ইস্টবেঙ্গলের এক বেশ সিনিয়র একজন ফ্যান, সে খুব রেগে গেছে, ইস্টবেঙ্গলের কয়েকজন প্লেয়ারের উপর রেগে গেছে, কেননা তারা নাকি পাস দিতে চাইছে না, তারা স্বার্থপর। এবং আমাকে পাঠানোর কারণ হচ্ছে সেই ছেলেটাও বিশ্বাস করে না যে বিষ্ণু ভালো প্লেয়ার। তো আমাকে পাঠিয়েছে, এবং যে পোস্টটা পাঠিয়েছে সেখানে বিষ্ণুর নামও আছে, যে বিষ্ণু পাস টাস দিতে চায় না, খুব স্বার্থপর প্লেয়ার। তো আমি ওকে বললাম, এটা আপনাদের সকলকেই বলছি, যে ইনটেনটা বোঝার চেষ্টা করবেন, যে এই যে বলছে রাগটা, এটা তুক্কা রাগ নাকি এর পেছনে কোনো লজিক্যাল ব্যাপার আছে। দেখুন, বিষ্ণু পাস দিতে চায় না, এটা কোনো স্বার্থপরতার বিষয় নয়, এটাও কোনো মানসিক বিষয় নয়। ও পাস দিতে পারে না, ঠিক আছে, ও পাস দিতে পারে না, তাই ও পাসটা দেয় না। এমন নয় যে ও স্বার্থপরতার জন্য পাসটা দিচ্ছে না। আমরা যেমন ব্রাইট এনোবাকারে বলে একটা প্লেয়ার ছিল, তাকে দেখে অনেকেই খুব আহ্লাদিত হয়ে গেছিল ইস্টবেঙ্গল ফ্যানরা। আমার খুব একটা ভালো লাগতো না ব্রাইটকে। ব্রাইট ড্রিবলিং খুব ভালো করতো, কিন্তু ব্রাইটেরও ওই একই সমস্যা, ওই পাস দেওয়া, সতীর্থদের সাথে বল আদান প্রদান করার এই ক্ষমতাটা ওর ছিল না। আমাদের একটা সমস্যা হচ্ছে আমাদের সমাজে, আমরা স্কিল কথাটা অপব্যবহার করি। স্কিল, যে কোনো বিষয়ে একটা স্কিল, তার অনেক ভাগ আছে, কিন্তু আমরা মনে করি ফুটবলে ড্রিবলিংটাই স্কিল। যদি ভালো ফুটবলার হতে হয়, আপনাকে অনেক কিছু শিখতে হয়, অনেক সফট স্কিল আছে, অনেক হার্ড স্কিল আছে। সফট স্কিল মানসিক ব্যাপার, অনেক হার্ড স্কিল, তার মধ্যে অনেক কিছু আছে। ড্রিবলিং তার মধ্যে একটা অংশ, একটা ছোট্ট অংশ হচ্ছে ড্রিবলিং। আর গোলকিপার তো ড্রিবল করে না, তার মধ্যে তার স্কিল নেই। একজন ডিফেন্ডারে খুব একটা ড্রিবল করতে উচিত না, অন্তত সেন্টার ব্যাকের, তার মধ্যে কোনো স্কিল নেই। কিন্তু আমরা যেটা করি, আমি দেখেছি আমাদের সংখ্যাগরিষ্ঠ ভারতীয় ফ্যান, ফুটবল ফ্যান, ইস্টবেঙ্গল ফ্যানরা তো আছেই তার মধ্যে, এবং যত বাঙালি মিডিয়া আছে, আমি এই মুহূর্তে যারা বাংলা মিডিয়াতে কাজ করছে স্পোর্টসে, আমার একজনকে দেখো মনে হয় না এর মধ্যে কোনো শিক্ষা আছে, হয়তো প্রথাগত শিক্ষা আছে, অ্যাকাডেমিক নলেজ আছে, কিন্তু ফুটবল সংক্রান্ত কোনো নলেজ এদের নেই। এবং এরাই ভুলভাল ব্যাখ্যাটা করে, ভাবে কেউ যদি ড্রিবল করতে পারে, যেখানে সেখানে ড্রিবল করতে পারে, সেটা স্কিল আছে, আর যে ড্রিবল করছে না তার স্কিল নেই, এরা ধরেই নেয়। তো এদের লজিক অনুযায়ী তো সেন্টার ব্যাকে কোনো স্কিল নেই, সেন্টার ব্যাক ড্রিবল করতে পারে না, গোলকিপার ড্রিবল করতে পারে না, গোলকিপারের তার কোনো স্কিল নেই। তো সেই জন্য বলছি, এই রাগের পেছনে যে কারণটা সেটা বোঝার দরকার আছে, তুক্কা রাগ কিনা। তো আজকে যে ম্যাচটা হলো রিচার্ড সেলিস সম্পর্কে, আচ্ছা ম্যাচ সম্পর্কে বলি। কালকে আমার বাবা ফোন করেছিলেন কলকাতা থেকে, আমি বলেছিলাম আমাদের এই ইস্টবেঙ্গলের যে সমর্থকরা, আপনারা, আমাদের যে নিতুরা রয়েছে, ক্লাব কর্তারা, ইমামি, আমাদের কোচ অস্কার, এরা সবাই মিলে কিন্তু জ্ঞানত বা অজ্ঞানত ইস্টবেঙ্গলের এই মৌসুমটা শেষ করে দিয়েছে, অনেক আগেই শেষ করে দিয়েছে। আমি বলেছি তবু আমি ম্যাচটা দেখবো, কিছু ছোটোখাটো কারণে হয়তো দেখবো। তো আজকে দুপুরবেলা আমার এক ইস্টবেঙ্গল সতীর্থ ফ্যান ভারত থেকে একটা হোয়াটসঅ্যাপ করেছিল, যে দাদা আজকের ম্যাচের কী মনে হয়? আমি বলছি আজকে হারাটাই স্বাভাবিক, যদি অন্য কিছু হয় হতেই পারে, হারাটা স্বাভাবিক এই নয় যে আমি ভাগ্য লিখে দিয়েছি, প্রবাবিলিটি হাই ছিল আজকে হারার, অন্য কিছু হতেই পারে, 100% তো প্রবাবিলিটি হয় না, 99% প্রবাবিলিটি ছিল ইস্টবেঙ্গল হারবে এবং হেরেছে, এটা অস্বাভাবিক কিছু নয়। তো তেমনই আপনারা যারা এই ভেবে খেলা দেখছেন যে ইস্টবেঙ্গলের সুপার সিক্সে যাওয়ার চান্স আছে, জেনে রাখুন সেই চান্স 0.00001%। এইবার আপনি খেলা দেখবেন কি না ঠিক করুন, আমি দেখবো বিভিন্ন কারণে দেখব, ঠিক আছে, কিন্তু এই ভেবে যদি আপনি দেখতে বসেন যে ইস্টবেঙ্গল সুপার সিক্সে যাবেন, আপনি মূর্খের রাজ্যে বসবাস করেন। আমি জানি না ইস্টবেঙ্গলের কোচ অস্কার করে কিনা, কিন্তু আপনি তো অবশ্যই করেন সেই মূর্খের রাজ্যে। তো রিচার্ড সেলিস সম্পর্কে বলি। রিচার্ড সেলিস সম্পর্কে আমি যখন ওর নাম ঘোষণা হয়েছিল, আমাকে আরেক ইস্টবেঙ্গল ফ্যান কলকাতা থেকে হোয়াটসঅ্যাপ করে গালাগাল ঠালাগাল দিয়ে, আমাকে নয়, ক্লাব কর্তাদের, ইমামিকে গালাগাল দিয়ে, দেখো দাদা রবসনকে বলে কাকে একটা নিয়ে এলো, রিচার্ড সেলিসকে। তা আমি বললাম দাদা আমি তো ওর প্রোফাইলটা দেখি, না দেখে বলা উচিত নয় কারোর সম্পর্কে, কেউ একটা গরিব দেশ থেকে এসছে, সে বাজে প্লেয়ার, সেটা কোনো একটা
একটা সুস্থ একটা মানে চিন্তাভাবনা হতে পারে না এই ধরনের চিন্তাভাবনা। তো আমি ফুল ম্যাচ দেখতে পাইনি, দেখুন ফুল ম্যাচ না দেখলে বোঝা যায় না ওই মানে ফ্যান্টাসি স্কোর, স্ট্যাটিস্টিক্স, সাকসেসফুল ড্রিবল, কোথাকার কী কী ড্রিবল করছে, কেন করছে সেগুলো আপনি জানেন না। মানে ড্রিবল আদৌ করার সঙ্গে দরকার ছিল কিনা, ড্রিবল করে দিল, আপনি একটা স্কোরে চলে এলো। দেখুন একটা একটা পরিস্থিতিতে, ম্যাচ পরিস্থিতিতে একটা ছোট্ট একটা সহজ পাস দিলে একটা গোলের রাস্তা তৈরি হবে, সেখানে একটা প্লেয়ার ড্রিবল করলো, করে ড্রিবলটা সাকসেসফুল হলো, কিছুই হলো না তারপর। তো ফ্যান্টাসিস করে দেখাবে তারা ওয়ান সাকসেসফুল অ্যাডিশনাল ড্রিবল, তো সে যে একটা গোল স্কোরিং চান্স নষ্ট করে দিল সেটা ধরা পড়বে না। সুতরাং এই ধরনের অশিক্ষিত ফ্যান্টাসি স্কোর্স, স্ট্যাটিস্টিক্স এর পেছনে ছুটবেন না যদি আপনি নিজেকে শিক্ষিত করে উঠতে চান বা শিক্ষিত রাখতে চান জীবনে। তো রিচার্ডের আমি আমি ওই পুরনো 5 বছরের আগে ভিডিও দেখিনি, কেননা 10 বছর আগে কে কোথায় কী ঘি খেয়েছিল সেটা তো ভেবে লাভ নেই। তো আমি এই মরশুমে 2024-এর ওর কিছু ম্যাচের, ওদের ওখানকার ওয়েবসাইটের ইউটিউব চ্যানেল থেকে কিছু ম্যাচের হাইলাইটস দেখতে পেয়েছিলাম। তো একাধিক ম্যাচের হাইলাইটস আমি খুঁজে খুঁজে বার করেছিলাম। আমি বলেছিলাম যে এই ছেলেটাকে একটু স্লো মনে হচ্ছে, মানে স্লো, এইটা মানে কনটেক্সটটা বুঝতে হবে কার পরিপ্রেক্ষিতে স্লো বলছে। আমি স্লো বলছি ধরুন MLS, মেজর লিগ সকার, বা আর্জেন্টিনার প্রথম ডিভিশন, ব্রাজিলের প্রথম ডিভিশন, বা মেক্সিকান সুপার লিগ, মেক্সিকো যে টপ লিগটা হয় সেটা মানে খুব মানে কিন্তু বেশ প্রচুর পয়সা আছে। আমি বলছিলাম তার পরিপ্রেক্ষিতে একটু স্লো লাগছে, কেননা আমি যখন ফ্লোরিডা ছিলাম মেক্সিকান লিগ খুব দেখতাম, ফ্রি ছিল, কমকাস্ট কেবল চ্যানেল খুব দেখতাম, কারণ তার পরিপ্রেক্ষিতে স্লো লাগছে। কিন্তু ও তো মেক্সিকোতে খেলতে আসছে না, আসছে ভারতে আইএসএল খেলতে। আইএসএলের জন্য ওর স্পিডটা আমার ঠিকঠাকই লাগছে। তো দেখলাম আজকে কিন্তু স্পিডটা কিন্তু ওর ঠিকঠাকই ছিল, মানে আইএসএলের জন্য স্পিড মানে মানে শুধু দৌড়ানোর স্পিড না, মানে ওভারঅল একটা ফুটবলারের যে স্পিড, ফুটবলারের যে যে বিভিন্ন স্কিলের ব্যাপার আছে, সফট স্কিল বা হার্ড স্কিল, প্রত্যেকটা ব্যাপারে স্পিড অফ থট বা স্পিড অফ এক্সিকিউশন অফ সার্টেন অ্যাক্টস, এইটা স্পিড। মানে আমরা ভাবি এখানে স্কিল মানে ড্রিবলিং আর স্পিড মানে দৌড়ানো, তা নয়। মানে স্পিড অফ এভরিথিং, মানে আপনি ভাবছেন, একটা সিদ্ধান্ত নিচ্ছেন, সেটা স্পিড কত, আপনি একটা জায়গা নিচ্ছেন আগে থেকে, সেটা স্পিড কত, সেটা ভাবনার অন্তর্গত হয়ে গেল। বা আপনি একটা ধরুন বল রিসিভ করলেন, সেটা স্পিড কত, প্রত্যেকটা ব্যাপারে আপনার স্পিড কত। তো স্পিডটা মানে ওই পাশ্চাত্য দেশের জন্য মানে কম হলেও আইএসএলের জন্য ঠিকঠাকই আমার মনে হয়েছিল। তো আজ দেখে ভালো লাগলো, ঠিকঠাকই লাগলো। এবং আমি বলেছিলাম ওর খেলার যেরকম স্টাইল, সেই অনুযায়ী বলেছিলাম হয়তো খুব একটা খারাপ হবে না, কিন্তু একটু সময় দিতে হবে। দেখুন মানে আমি বিভিন্ন দেশে তো থেকেছি, ততটা সহজ না। আমি বিভিন্ন দেশে থেকে থেকে এখন অনেকটা সড়গড় হয়ে গেছে কোনো নতুন দেশে গিয়ে মানিয়ে নেওয়া। কিন্তু ওই এই রিচার্ড সেলিস তো মানে একাধিকবার বিভিন্ন দেশে যায়নি, ও পরিবার নিয়ে এসছে কলকাতায়, এসে ওকে প্রথমেই পাঠিয়ে দিয়েছে গুয়াহাটিতে, মূর্খের মতন পাঠিয়ে দিয়েছে। একই তো মানে বিশাল জেট ল্যাগ হয়, মানে ভেনেজুয়েলা থেকে এসছে, সেই মাদ্রিদ হয়ে ঘুরে ঘুরে আবার ওকে পাঠিয়ে দিয়েছে, কোনো অকারণে পাঠিয়েছে গুয়াহাটিতে। মোটামুটি 2 দিন লেগে যায় জেট ল্যাগ থেকে রিকভার করার জন্য। এবং তারপর ধরুন ভারতের সাথে একটা মানানোর ব্যাপার আছে। আপনি যে যাই বলুন, মানে একটা ভারতীয় ফুটবল সংস্কৃতি, মানে টিমের সতীর্থ প্লেয়ার তাহলে কী স্টাইলে খেলে, কে কাকে পাসটা দেবে, যে বলে খেলা হচ্ছে, ধরুন নিউ ইয়ার বল, এটা তো কোনো স্ট্যান্ডার্ড বল নয়। যে আইএসএল খেলা হচ্ছে, এটা তো কোনো মানে অ্যাডিডাসের বা নাইকের কোনো কোনো স্ট্যান্ডার্ড বলে হচ্ছে না। ও যে বলে খেলে আর যে নিভিয়া বলতে এখন আর একটু সময় দিতে হয়। তো মোটামুটি একটা সপ্তাহ পেয়েছে, একটা সপ্তাহ। আমি ম্যাচের আগেই বলেছিলাম যে খুব বেশি প্রত্যাশা করা ঠিক নয়, কিন্তু দেখলাম সেকেন্ড হাফে বেশ ভালো খেলছিল। মানে সেকেন্ড হাফে বেশ অনেকটা সময় জুড়ে তো মনে হচ্ছিল মানে এই ম্যান অফ দ্য ম্যাচ, মানে সেকেন্ড হাফে অন্তত। তারপর শেষের দিকে ওকে কেন অতক্ষণ রাখলো আমি জানি না, অস্কার বুঝো 90 মিনিটের বেশি কেন রাখলো, পায়ে একটু টান ফান লেগেছে, আশা করি খুব বেশি চোট টোট লাগেনি, হালকা ক্র্যাম্প ট্যাম্পই আশা করব। তো এর থেকে একটা জিনিস প্রমাণিত, যে আমি বারবার বলে আসছি, বহু বছর ধরে বলে আসছি, যে আপনি যদি একটুখানি বুদ্ধিটা ব্যবহার করেন, মানে হটকারিতা না করে, পাবলিকের ডিমান্ডের কথা না শুনে, পাবলিক চিরকাল ছাগল, সমস্ত দেশের সাধারণ পাবলিক মূলত ছাগল, কিন্তু আপনি ছাগলের কথা শুনে যদি রাজা চলে, তাহলে সেই দেশে মানে একটা ছাগলের দেশ হয়ে যায়। মানে সাধারণত প্রজারা একটু ছাগল গোছরে যায়, ম্যাক্সিমাম প্রজারা একটু ছাগল গোছরে যায়, কিন্তু রাজাও যদি ছাগলের মতন আচরণ করে, এটা ছাগল রাজ হয়ে যায়। তো এই মুহূর্তে ইস্টবেঙ্গলে সেরকম ব্যাপার হয়েছে, প্রজারা ছাগলের মতন এটা ওটা দাবি করছে, হঠাৎ করে তারাই বলে দিয়েছিল। আজকে অনেকে এখন গালমন্দ করছে নিতু ইমামিকে, আমি বলছি না না, তোমরা নিজেদেরকে একটু গালমন্দ করো। যখন একটা চারদিকে একটা চাপ উঠেছে যে ক্লেটন বদলি প্রয়োজন, হঠাৎ করে কিছু মিডিয়া এবং কিছু ইস্টবেঙ্গল ফ্যান, বেশ কিছু ইস্টবেঙ্গল ফ্যান বলতে শুরু করলো যে একটা মেটামরফোসিস হয়ে গেছে, মানে সেই কাফকার মেটামরফোসিসের মতন হঠাৎ করে একটা গুটি পোকা থেকে একটা প্রজাপতি হয়ে গেছে। ক্লেটন নাকি শেষ বয়সে হঠাৎ করে
ক্রিয়েটিভ সেন্ট্রাল মিডিয়া হয়ে গেছে। ভাবুন, যে পজিশনে মারাদোনা খেলতো, হঠাৎ করে বলতে শুরু করেছি আমরা যে মানে রিটায়ারমেন্টের পূর্বে মানে যখন খেলা ছেড়ে দেওয়ার আগে হঠাৎ করে নাকি সেই পজিশনে এক্সপার্ট হয়ে গেছে ক্লেটন, করে করে ক্লেটনকে রেখে দেওয়া হলো। একটু যদি বুদ্ধি খরচ করতাম আমরা, তাহলে কিন্তু ক্লেটনের পরিবর্তনটা হয়ে যেত হয়তো। তো যখন এই কাজগুলো হচ্ছে, তার সাথে সাথে বিষ্ণুর বন্দনা চলছে, আমি বলেছিলাম শেষ হয়ে গেছে, অন্তত এই মরশুমের মতো ইস্টবেঙ্গল সমস্ত কিছু শেষ হয়ে গেছে। তো অন্তত এই রিচার্ড সেলিস যে ছেলেটা এলো, বা চেলিস যাই উচ্চারণ করুন আপনারা স্প্যানিশ ভাষায়, একটা জিনিস তো প্রমাণিত হলো যে মানে আপনি যদি একটু মাথাটা ব্যবহার করেন, একটু খোঁজাখুঁজি করেন, আপনার কিন্তু এই আইএসএলে প্রমাণিত বিদেশে আনার দরকার নেই। যে মানে বিয়ে প্রমাণিত কোনো পাত্র যেমন খোঁজে না কোনো মেয়ের বাবা, যখন মেয়ের বাবা মেয়ের জন্য পাত্র খোঁজে, এমন তো পাত্র খোঁজে না যার আগে একবার বিয়ে হয়ে গেছে। তেমনই আপনি যখন একটা বিদেশি খুঁজবেন, সে আগে আইএসএলে খেলেছে কি না সেটা বড় ব্যাপার হতে পারে না। আইএসএল তো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ লিগ নয়। একটু আপনাকে একটু পড়াশোনা করতে হবে, একটু খোঁজ খবর নিতে হবে, একটু সাধারণ বুদ্ধিটা ব্যবহার করতে হবে। বললে চলবে না যে আপনি শনিবার বা শুক্রবার ক্লাবে এসে একটা সাজেশন বক্সে এসে একটা কাগজ ড্রপ করুন। কেউ করবে না আজকের দিনে দাঁড়িয়ে। জাহাঙ্গীরের ঘন্টার মতন ঘটনা হবে। জাহাঙ্গীর একটা ধর্মঘণ্টা বানিয়েছিল, বাজার থেকে রাজপ্রাসাদ বলেছিল কারোর যদি কোনো ধর্ম সংকট হয়, মানে কারোর যদি কোনো কোনো ক্ষোভ থাকে, সে ঘন্টাটা বাজালেই মানে রাজা জানতে পারবে। তো আমরা জানতে পারি যে জীবনে কেউ কোনো দিনও ঘন্টাটা একবারও বাজেনি। তার মানে কি, মানে রাজ্যের জন্য কোনো ক্ষোভ ছিল না জাহাঙ্গীরের সময়, সব মানে যে মুঘল সম্রাট জাহাঙ্গীর। তো তেমনই মানে এই ব্যাপারটা অন্তত পরিষ্কার হয়ে গেল যে আপনি যদি একটু খোঁজ খবর নেন, তাহলে কিন্তু ভালো ভালো বিদেশি আপনি অনেক দেশ থেকে মানে আবার তার মানে আবার সবাই ভেনিজুয়েলায় ছুটবেন না। মানে ভেনিজুয়েলাতে পাওয়া গেছে বলে একাধিক দেশ নিয়ে আমি আলোচনা করেছিলাম, তাহলে ভেনিজুয়েলাও ছিল। ওখানকার প্রচুর দেশ আছে, মানে ভেনিজুয়েলা থেকে শুরু করে পেরু থেকে শুরু করে প্যারাগুয়ে আছে, চিলি আছে, আপনার বলিভিয়া আছে, ওদিকে আপনার পুয়ের্তো আছে, কোস্টারিকা আছে। কোস্টারিকা থেকে জনি অ্যাকস্টা এসেছিলো তো, খুব কম দামে এসেছিলো জনি অ্যাকস্টা। সারা জীবনে সর্ববৃহৎ মানে সর্বশ্রেষ্ঠ স্যালারি ইস্টবেঙ্গলে রোজগার করেছিল, ওরকম একটা দুর্দান্ত একটা প্লেয়ার। তো এই ব্যাপারগুলো করতে হবে, নয়তো মানে চিরকাল পিছিয়ে থাকবেন আপনি, চিরকাল পিছিয়ে থাকবেন। প্রত্যেক বছর হবে আপনারা, কেউ বলবেন কাটমানি, কেউ বলবেন এই মূর্খ ঠুর্খ, কেউ বলবেন ইলেকশন চাই সিলেকশন, এই করে কাটাবেন। প্রত্যেক বছর ইস্টবেঙ্গল এরকম হারবে। তো প্রজাদেরও মানে ফ্যানদেরও কিন্তু একটু মানে সচেতন হওয়ার সময় এসছে। মানে ওপর থেকে নিচ সব যদি ছাগল হয় খুব মুশকিল কিন্তু জীবনে। ফ্যানরাও একটুখানি শিক্ষিত হওয়ার তাহলে সময় এসছে। আপনি তো নিতুকে বদলাতে পারবেন, ইমামিকে বদলাতে পারবেন, কিন্তু আপনি তো নিজে অন্তত বদলাতে পারেন নিজেকে। তাহলে দেখুন না তারপর কি হয়। ঠিকঠাক প্রশ্নগুলো করুন, ঠিকঠাক প্রশ্ন করতে থাকুন। এই মানে কোচকে ভগবান ভাবারও কোনো দরকার নেই। সবাই মানুষ, সবাইকে প্রশ্ন করুন, গালমন্দ না করে প্রশ্ন করুন, টেকনিক্যাল প্রশ্ন করুন। সবাই ভালো থাকবেন।